নিশিমা, সংসারের জাতাকলে পড়ে তোর গানটা যেন হারিয়ে ফেলিস না মা। গানটা গাস দিয়েছিল। আমি শুধু অভিনয়কে টিকিয়ে রাখবো বলে আমি অনেক কাজ করি। আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, আমি ভয়েস ওভারের কাজ করি, আমি এক সময় আকাশবাণীতে আরজেইং করেছি, আমি র্যাপিডো চালাই। বেশ করিস। বেশ করি, আমার কোনোটাতে কোনো সমস্যাই নেই, কারণ এইগুলো করি বলে আমি অভিনয়টা করতে পারি। আর না হলে আমাকে চাকরি করতে হতো। পয়সা যদি করতে হতো দাদা, তাহলে না চাকরি করতাম, তাহলে থিয়েটারটা করতে আসতাম। কারণ আমি যখন থিয়েটার করছি, এসছি, করি, সবে শুরু হয়েছে, তখন থেকে আমি জানি যে থিয়েটার পয়সা দেবে না। থিয়েটার করে জীবিকা অর্জন একটা দেবশঙ্কর হালদার করতে পারে, একটা গৌতম হালদার করতে পারে, সবার হবে না। কাঁচা জল খেলে অম্বল হয়, ওদিকে 10 হাত নোলা বানিয়ে রেখেছিস। আমি খাবো না, আমি না খেয়ে বসে আছি। বেবি কাকু তখন, মানে আমি তোমাকে 95-96 এর কথা বলছি, তার মানে বুঝতে পারছো মফস্বলে কতটা মফস্বল জায়গা ওটা ইছাপুর। ওই সময় বেরিয়ে বাইকে করে, তার বসে বর বাইকে করে বেরিয়ে সে কালাকাঁদ কিনে এনেছে 1 বাক্স। সেই কালাকাঁদ আমার হাতে দিয়ে বলেছে, এবার খেয়ে নে বাবা, যা খেতে বস। আমি তারপর খেতে বসেছি। নমস্কার, স্বাগত হ্যালো অঞ্জনে। আজকে আমার যে অতিথি সে হচ্ছে উদ্ভাস রায়। নমস্কার। নমস্কার। এই তোকে আমি নমস্কার বলতে পারি? হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। মানে রিল্যাক্স করে বসি, কারণ ও আমার ছোট ভাই। আমরা রিসেন্টলি একটা কাজ করেছি একসাথে। আপনারা ওকে কিন্তু চেনেন, হ্যাঁ চেনেন, রবীন্দ্রনাথ। আরে নিশির ডাকে যে ভাইরাল হয়েছে। হ্যাঁ, মানে নিশির ডাকে ভাইরাল হয়েছে, আমি হইনি, রবীন্দ্রনাথ হয়েছেন। এবং ওই যে এখনো বাঙালিকে রবীন্দ্রনাথ এগিয়ে নিয়ে চলেছেন, তার বয়ে নিয়ে চলেছেন, তার প্রকৃষ্ট এই সময়ের উদাহরণ আমি। আমাকেও উনি খানিকটা হয়তো এগিয়ে দিলেন। খানিকটা না, অনেকটা। কেমন আছিস? ভালো, বেশ চলছে আর কি, থিয়েটার করে, অভিনয় করে, একদম ফাটিয়ে। খুব হাসি খুশি একজন ছেলে। আচ্ছা, আর সেটা কেন বলছি, নিশ্চয়ই আমি প্রসঙ্গ ছাড়া তো কথা বলবো না। টেনিদা ভালো আছেন? হ্যাঁ, টেনিদা ভালো না থাকলে আমি ভালো থাকবো না। টেনিদাকে আমায় ভালো রাখতেই হবে। একদম। টেনিদা নাটকের প্রধান চরিত্র, মুখ্য চরিত্রটা আপনারা দেখেছেন, আমার যারা আমার অঞ্জনের জগৎ ফলো করেন। ও টেনিদা। আচ্ছা, একটু ফ্ল্যাশব্যাকে যাই এবার। হ্যাঁ, কাট টু ফ্ল্যাশব্যাক। উদ্ভাসের জীবনে অভিনয়ের প্রভাব কবে থেকে? হ্যাঁ, অনেকটা পিছিয়ে যেতে হবে তাহলে, মানে তোমাকে অ্যারাউন্ড নিয়ে যাব তাহলে ওই 95-96 সাল। তখন আমরা কিন্তু কলকাতার লোক নই। হ্যাঁ, আমি থাকতাম ইছাপুরে। আমি, বাবা, মা ইছাপুরে থাকতাম। ইছাপুর আলেয়া নামের একটা নাটকের দল আছে, এখনো আছে, এবং সেটা খুব ফেমাস একটা দল, মানে মফস্বলের একটি বিখ্যাত দল ইছাপুর আলেয়া। সেই ইছাপুর আলেয়ার ফাউন্ডিং মেম্বার, ওয়ান অফ দি ফাউন্ডিং মেম্বার হচ্ছে আমার বাবা, উৎপল রায়। বাবা সেই সময় ইছাপুরে থিয়েটার করত, এবং তার সঙ্গে শুভদীপ মজুমদার, আমাদের বেবি কাকু, দুজনেই এখন আর নেই, পরপর চলে গেছেন। খুব ভিন্ন হৃদয় বন্ধু ছিল দুজনে, এবং পরপরই চলে গেলেন, মানে বাবা গেল, তারপরে বেবি কাকুও চলে গেলেন। তো তারা এই দলটা তৈরি করেছিল, আর আমি ছিলাম হচ্ছে প্রম্পটার। মানে 6-7 বছর বয়সে আমি ছিলাম প্রম্পটার। কেন তোমাকে বলছি, মানে আমার না অদ্ভুত একটা ছিল এটা, যে আমি 2-3 বার ডায়লগ শুনলে ডায়লগ মুখস্থ করেছি। আরে বাহ, পরিষ্কার মুখস্থ, ঝরঝরে মুখস্থ। তাই? হ্যাঁ, এটা ছিল। এখন আর নেই, এখন পারি না, এখন আমাকে অনেকক্ষণ ধরে পড়তে হয়, কারণ এখন অনেকক্ষণ ধরে পড়তে হয় এখন, কিন্তু তখন ছিল আর কি। আমার মাথা পরিষ্কার ছিল, তো ব্ল্যাঙ্ক ক্যানভাস লেখা হতো, ঝরঝরে মুখস্থ হতো। বেবি কাকু কি করতো, ওদের একটা দলের ঘর ছিল, ওই ছোট্ট একটা ক্লাব ঘরে রিহার্সাল হতো। এটা খুব মজার, মানে তুমি বললে আমার মনে পড়ে যাচ্ছে। বেবি কাকু একটা টেবিলে আমাকে বসিয়ে রাখতো, বসে থাকতাম, আর বসে বসে আমি রিহার্সাল দেখতাম। কেউ ডায়লগ ভুল বললেই আমার কাজ হচ্ছে, না এটা তুমি তো ভুল বললে, এটা তো বলেনি, এইটা বলা আছে। এবং বেবি কাকু ওইভাবে বসিয়ে রাখতো আমাকে, এবং এতটা ভালোবাসতো, এই ঘটনাটা না বললে আমি পাচ্ছি। একদম বেবি কাকুর বিয়ে। এবং আমার ফেভারিট মিষ্টি, এখনো টিল ডেট আমার ফেভারিট মিষ্টি হচ্ছে কালাকাঁদ।
এবার বিয়ে, বৌভাত, বেবি কাকুর বৌভাত। আমি ঢুকে প্রথম প্রশ্ন হচ্ছে কি মিষ্টি হয়েছে? নানান রকম মিষ্টি হয়েছে, কালাকাঁদ হয়নি। হ্যাঁ আমি যে কালাকাঁদ হয়নি, আমি খাবো না, আমি না খেয়ে বসে আছি। বেবি কাকু তখন, মানে আমি তোমাকে 95-96 এর কথা বলছি, তার মানে বুঝতে পারছো মফস্বলে কতটা মফস্বল জায়গা ওটা ইছাপুর। ওই সময় বেরিয়ে বাইকে করে, তার বসে বর বাইকে করে বেরিয়ে সে কালাকাঁদ কিনে এনেছে 1 বাক্স। সেই কালাকাঁদ আমার হাতে দিয়ে বলেছে এবার খেয়ে নে বাবা, যা খেতে বস। আমি তারপর খেতে বসেছি। তুই কি রে, সত্যি? একদম সেই বেবি কাকু, মানে ওই তখন থেকে আমার থিয়েটারের সঙ্গে যোগাযোগ। তারপর বাবা চলে এলো কলকাতায় কর্মসূত্রে, তারপর বাবা থিয়েটারটা করেনি, আমাকে থিয়েটারে নিয়ে গেছে কিন্তু আমার মা। মানে বাবাকে থিয়েটার করতে দেখেছি, ভাল লাগতো দেখতে, বেশ মঞ্চে উঠছে, মজা হচ্ছে, কিন্তু আমাকে থিয়েটারে নিয়ে গেছে হচ্ছে আমার মা। মা আমাকে, আমি তখন বোধহয় 3-4 পড়ি, কলকাতায় সল্টলেক নিয়ে যেত প্রত্যেক রোববার। শ্রীমতী ডলি বসুর কাছে আমি অভিনয় শিখতে যেতাম। মানে আমার প্রথাগত শিক্ষা যদি বলো, ওই ডলি বসুর কাছে আমি থিয়েটার শিখতে যেতাম। বেশ অনেকগুলো বাচ্চা কাচ্চাকে উনি ক্লাস করাতেন, সেখানে শিখতাম। তারপরে যেটা হলো হচ্ছে ওই থিয়েটার করা, আর যেটা আমাদের ছোটবেলায় ছিল, পাড়ায় পাড়ায় তোমার দুর্গাপুজোর পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেখানে ওই নাটক মানে থিয়েটার হবে। পাড়ার কোনো একজন বড় দাদা, তিনি ডিরেক্টর, এবং বেশ কিছু কচিকাচারা গিয়ে আমরা পাঠ করব। ওখানে বলা হতো আবার আজকের নাটক, আজকের নাটক স্বার্থপর দৈত্য, হ্যাঁ এইসব হতো। তো ওই পাড়ার নাটকে অভিনয় করাকালীন আমার মেশোর এক বন্ধু দেখে আমাকে হাত ধরে নিয়ে গেল হচ্ছে দৃশ্যপটে। তখন আমি ক্লাস 5। দৃশ্যপট তখন করছে অচলায়তন। অচলায়তনে আমি গেলাম, আমাকে দেওয়া হলো সুভদ্রর পার্ট। এই সুভদ্র করলাম। তারপর থিয়েটারও বেশ কিছু কাল বন্ধ ছিল, কারণ পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। থিয়েটারে আমার ফেরত আসাটা খুব মজার। মানে তোমার, আমি তখন ফার্স্ট ইয়ারে উঠেছি, যা হয় পাখনা গড়িয়েছে বেশ খানিকটা আমাদের, হ্যাঁ, বন্ধুরা মিলে দীঘা যাব বন্ধুরা মিলে। ততদিনে দৃশ্যপট যাওয়া হয় না, যেহেতু ওই পড়াশোনার মা বাবাকে গিয়ে বললাম যে এই বন্ধুরা একটু দীঘা যাবো, দাও না, একটুখানি ছাড়ো না। বাবা বললেন যে যা, ঠিক আছে যা। মা বললেন না, যাওয়া হবে না, আগে তুমি দলে ফোন করো, অনির্বাণদাকে ফোন করো, অনির্বাণদাকে ফোন করে বলো তুমি দলে আসতে চাও, এবং তুমি যদি দলে অ্যালাউ করে তোমাকে অনির্বাণদা, তাহলে তুমি দীঘা যেতে পারবে। আমি বললাম ভেরি গুড, মানে এর থেকে ভালো কন্ডিশন তো হতেই পারে না, আমার দীঘা যাওয়া পাক্কা। তখন তো আমি দীঘা যাবো, কে থিয়েটার করতে যাবে তখন? না, অনির্বাণদাকে সোজা ফোন, অনির্বাণদা আমি দলে আসবো, চলে আয়। এই যে চলে আয়টা আমার হয়ে গেল হচ্ছে তারপরে 2008, আর আজকে 2026 টানা চলছে। বাহ, কিন্তু এটাতে কিন্তু এই যে চলে আয়, তুই চলে এলি, এগুলো আফসোস নেই, আনন্দ বল আমাদের জন্য এটা। হ্যাঁ, মানে না দেখো, এইটা আমি বলি, অনির্বাণদাকে যখন ফোন করেছিলাম, অনির্বাণদাকে বলেছিলাম অনির্বাণদা উদ্ভাস বলছি। অনির্বাণদা বলছে কে উদ্ভাস? অনির্বাণদার যে ব্যারিটোনটা আছে, ব্যারিটোন আছে, তার অচেনা নাম্বারে কিন্তু ওই ব্যারিটোনটা আরো বেড়ে যায়। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই হয়। হ্যাঁ, ব্যারিটোনটা বেড়ে যায়, কে উদ্ভাস। আমি বললাম যে অনির্বাণদা সুভদ্র। ও সুভদ্র, হ্যাঁ বল কেমন আছে, মানে উদ্ভাস নামটা ঠিক রিলেট করতে হবে, কিন্তু সুভদ্রটা সে মনে রেখেছে, এবং মনে রাখার পরে সে খুব মানে আপন ভাবে ডেকে নিয়েছে, সেই ডাকটাকে ফেরানো যায় না। প্রথম ফিরে আসার পরে কোন নাটকটা দিয়ে ফিরলি? ফিরে আসার পরে দলে একটা ছোট নাটক হতো, দন্তরঙ্গ, মনোজ মিত্র, সেখানে আমি করতাম হচ্ছে ওই একটা চোরের ক্যারেক্টার ছিল, খুব মজার। হ্যাঁ খুব মজার নাটক, চোরের ক্যারেক্টারটা ছিল, ওইটা করতাম। আর তখন আমাদের বড় প্রোডাকশন, যেটা মানে বড় প্রোডাকশন ইন দ্য সেন্স লেন্থে বড়, হ্যাঁ কোনো নাটকই ছোট বড় করছি না, আর কোনো কিছু হয় না। হ্যাঁ, না অনেকে ভুল ভাবে প্রোডাকশন, মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু আমাদের তখন যেটা বড় প্রোডাকশন লেন্থ ওয়াইজ, আগুনের বর্ণমালা চলছে। আগুনের বর্ণমালাতে বেশ কিছু ছোট ছোট চরিত্র ছিল, ওই লেন্থ ওয়াইজ, কিন্তু আবারও লেন্থ ওয়াইজ, ছোট বড় যা বলছি লেন্থ ওয়াইজ বলছি আমি।
ওই চরিত্র দিয়ে শুরু হয়। তারপরে একটি চরিত্র করতে পারি আগুনের বর্ণমালাতে, সেটা হচ্ছে কাজল। কাজল হচ্ছে আমার প্রথম পাওয়া একটা চরিত্র, একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র একটা নাটকের, এবং খুব খেটেছিলাম চরিত্রের জন্য, আর দারুণ খেটেছিলাম। মানে কাজলের যা স্ট্রাকচার ছিল নাটকের, আমার সঙ্গে সেই স্ট্রাকচারের কোনো মিল নেই, তাই কোনো মিল নেই। কাজলের স্ট্রাকচার ছিল হচ্ছে মানে সে ব্যায়ামবীর, সে বডি বিল্ডার, এবং যিনি করতেন আমার আগে কাজল, তিনিও তাই একদম ব্যায়ামবীর ছিলেন। তিনি কারণবশত করতে পারেননি আর কন্টিনিউ। তারপরে আমি সেই চরিত্রটা পাই, আমি আমার মতো করে করি। অনির্বাণদা তো যথারীতি, অনির্বাণদা ছাড়া তো পারতাম না, একজন না হলেও পারতাম না, সেটা হচ্ছে উজ্জ্বল, আমার অভিন্ন হৃদয় বন্ধু। উজ্জ্বল ছাড়া এবং অত্রি ছাড়া আমি হয়তো পারতাম না। ওরা যতটা সাপোর্ট করেছে আমাকে, মানে না হলে আমার পক্ষে সম্ভব হতো না। কিন্তু ওই চরিত্রটা একটা ভালো লাগার চরিত্র আমার, মানে কি চরিত্র ভরত ভট্টাচার্য লিখেছিলেন, হ্যাঁ অসম্ভব। আচ্ছা ধর এরকম ভালো লাগার চরিত্র তো আমাদের বেশ কয়েকটা টুকটাক থাকে। হ্যাঁ, থিয়েটারে এরকম আরো ভালো লাগার চরিত্র কি কি ছিল, আরো কিছু আছে এগুলো উল্লেখযোগ্য তোর জীবনে? একটি তো করি, টেনিদা। ওফ ওফ, মানে টেনিদাকে না ভালো লেগে তো উপায় নেই। আর সত্যি তুই অসাধারণ করিস। না না, এটা এটা আমি তোকে বলছি, আমার তরফ থেকে তোকে করিস, কারণ সত্যি ভালো করি। মানে আমি তো দেখেছি, কভার করেছি, অসম্ভব। মানে খুব বেশি চাওয়া হয়ে যাবে যদি একটা সংলাপ বলতে বলি টেনিদা করে। না না, নিশ্চয়ই, মানে ওইটাই তো আমার অনেকটা। কাঁচা জল খেলে অম্বল হয়, ওদিকে 10 হাত নোলা বানিয়ে রেখেছিস। মানে এটা না, তুই অসাধারণ। মানে তুই যেভাবে এটাকে ধরেছিস, আপনারা দেখুন পরবর্তী শো কবে? পরবর্তী টেনিদার শো হচ্ছে 25শে জানুয়ারি দুপুর 3টে, রবিবার, একাডেমি। 25শে জানুয়ারি দুপুর 3টে, একাডেমি, টেনিদা নাটক। দেখে আসুন গিয়ে, ভালো লাগবে। আর কি কি? আর কি কি, আমার খুব ইচ্ছে ছিল মানে কোনো একটি শেক্সপিরিয়ান থিয়েটারে অভিনয় করার, মানে এখনো আছে আমার ইচ্ছেটা, এখনো চলে যায়নি। এটা নিয়ে আমরা পরে ডিল করবো, এটা আমার একটা সেগমেন্ট আছে। হ্যাঁ। আচ্ছা, এবার পর্দায় কি করে প্রথম আবির্ভাব কিভাবে? পর্দায় প্রথম আবির্ভাব ওই মানে থিয়েটার করতে করতে, থিয়েটার করছি তখন ওই অভিজিৎ দাশগুপ্ত ভাষা করছেন, তো ভাষায় একটি চরিত্রের জন্য আমায় ডাকলেন, গেলাম, অভিনয় করলাম। তারপরে যেটা কাজ করলাম হচ্ছে আশিস আবিকুণ্ঠাকের, উনি একটি সিনেমা বানালেন, সিনেমাটার নাম হচ্ছে রতি চক্রভিউ, একটা ওয়ান শট মুভি, প্রায় 2 ঘন্টার। তাতে অসম্ভব গুণী গুণী মানুষদের সঙ্গে কাজ করতে পেরেছি, মানে জয়রাজ দা, বাহ, সুমন দা, মানে সুমন দা বলতে সুমন নন্দী, সুমন দা, মন্দিরা দি, মিশকা দি। ও, মিশকার সাথে কাজ হ্যাঁ, করেছিস? মানে গুণী ব্যক্তিদের সঙ্গে গিয়ে বসেছি। জয়রাজ, মিশকা খুবই, এবং মিশকা দি আমাকে ভীষণই স্নেহ করে, এখনো ভীষণই স্নেহ করে। জয়রাজদার সঙ্গেও যথেষ্ট ভালো আলাপ আছে, সুমনদা ভীষণ ভালোবাসে আমাকে। তো এদের সঙ্গে ওই কাজটা করলাম। তারপরে চেষ্টা চরিত্র করে যেটুকু কাজ করতে পেরেছি, চেষ্টা চরিত্র করে যে আমি এই কাজটা করেছি দেখুন, সেখান থেকে কেউ ডেকেছে। কিন্তু রিসেন্টলি বোধহয় আমাদের দাদামণিও করলি। হ্যাঁ, আমাদের দাদামণি করলাম রিসেন্টলি। ওই তার আগে, হ্যাঁ মানে তার আগে সাথী করেছিলাম, সেখানে বিশুদা সাথীতে দেখেছিল আমাকে, বিশুদাই ডেকেছে যে, হ্যাঁ বিশুই তো এখানে আছে, বিশুদা ডাকলো, বিশুদা উদ্ভাষায় একটা ভালো চরিত্র আছে, নেগেটিভ কিন্তু ভালো চরিত্র। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, ডাকলে আমি 100 বার। হ্যাঁ, মানে আমরা তো সবসময়তেই রাজি আছি, ওই পেট চলে আমাদের এটা দিয়ে। হ্যাঁ মানে এবং বলতে কোনো আমার না অদ্ভুত অসুবিধা হয়, আমি বেশ কিছু থিয়েটারের মানুষকে দেখেছি বলতে যে মানে সিরিয়ালের কাজ বা সিনেমার কাজ করতে গিয়ে তারা বলে যে বাবুদের বাড়ি ডাক পড়েছে, মানে একটুখানি না খাটো করে দেখার বিষয়ে
রয়েছে, এটা রয়েছে, এবং আমার এটাতে খুব নিজের অস্বস্তি হয় যে কেন আমি কেন করবো, তোমার মিডিয়ামটা আলাদা হচ্ছে, তুমি তো অভিনয়টাই করতে যাচ্ছ যেটা তুমি ভালোবাসো, তাহলে ওটা হঠাৎ বাবুদের বাড়ি করে একটুখানি হালকা একটু খাটো করে দিলাম। সিরিয়ালটা কি বলা হয়? হ্যাঁ, এটা সিরিয়ালকে বলা হয়, সিনেমাকে বলা হয় না, সিনেমা বা ওয়েব সিরিজ বলা হয় না, এটা সিরিয়ালকে বলা হয়। এবং সিরিয়াল করা খুব কঠিন কাজ। হ্যাঁ, প্রচন্ড কঠিন ভাই, কঠিন কাজ। মানে আমরা যারা করি আমরা জানি, হ্যাঁ, ভীষণ কঠিন কাজ। ওই সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট এসে যাবে 4-5 পাতা, আর তার মধ্যে থেকে পুরোটাকে ওই করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেবে তোমাকে পুরো তাৎক্ষণিক, মানে তুমি যেদিনকে পৌঁছলে, যেদিনকে তোমার কল টাইম প্রথমবার তুমি গেলে, তুমি হয়তো সিরিয়াল দেখো না, তুমি আগু পিছু কিছু জানো না সিরিয়ালটার, আমি সত্যি কথা জানতাম না। হ্যাঁ, এবার তোমাকে ওই সময়ে দাঁড়িয়ে ওই তাৎক্ষণিক ভাবে একটা ক্যারেক্টার আর্ক তৈরি করা, এটা খুব ডিফিকাল্ট একটা কাজ। হ্যাঁ, ভীষণ ডিফিকাল্ট। এবং তার সব থেকে বড় বিষয় কি, যে তোমার ভুল যদি হয় তাহলে অতটা সময় নষ্ট হবে, অতটা টাকা নষ্ট হবে। কারণ টাকার থেকে সময় নষ্টটা এতটা ইম্পর্টেন্ট, কারণ আমরা সবাই জানি সিরিয়ালে তো পুরো একদম দোদমা পেছনে জ্বালিয়ে দিয়ে কাজ করা হয়, একদমই তাই। মানে পাঠাতেই হবে চ্যানেলকে, তা না হলে টেলিকাস্ট বন্ধ, একদম ব্যাংকিং হয়তো 1-2 দিন। মানে লোকেরা যারা ভাবেন সিরিয়াল করা, আমি তো মনে করি সিরিয়ালটা করা সবচেয়ে শক্ত। হ্যাঁ, ভীষণ টাফ একটা কাজ, ভীষণ টাফ একটা। সিনেমা বা ওটিটিতে আমি অনেক আগে পেয়ে যাচ্ছি স্ক্রিপ্ট, আমি আমার ক্যারেক্টার বিল্ড আপটা করে নিতে পারছি, চরিত্রায়নটা করে ফেলতে পারছি। আর যাই হোক, এটা থাক, এটা তো আছেই। ছোট্ট করে একটা র্যাপিড ফায়ার খেলি আগে। হ্যাঁ, চলো একটু মজা করি। হ্যাঁ, একদম। তারপরে কিন্তু আমি কতগুলো জিনিস বলবো, তোর কিছু কিছু ক্যারেক্টারের, যেমন আমি বলবো তুই একটু করবি, কারণ আমি তোর কতগুলো জিনিস খুব ফ্যান, যেমন তোর রবীন্দ্রনাথ আমি একটু দেখতে চাইবো, ওটা আমি আসছি। আগে র্যাপিড ফায়ারটা করে নি। উদ্ভাস বিরিয়ানি না ফ্রাইড রাইস, মানে চাইনিজ না মোগলাই? আমার না বিরিয়ানি বা ফ্রাইড রাইস যেটাই হোক না কেন, আমার রাইসের থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওটার সঙ্গে গ্রেভিটা কি আসছে। ও, মানে বিরিয়ানি হলে চিকেন চাপ বা মাটন চাপ, আর ফ্রাইড রাইস আর চাউমিন হলে পারে চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান চিকেন, আমার গ্রেভিটা বেশি ইম্পর্টেন্ট। মানে পাক্কা টেনিদা মারি জিও। আচ্ছা, নিজের মনের মানুষের সাথে একটা যদি ডেটে যাস, রোমান্টিক ডেটে, একটা ক্যান্ডেল লাইট ডিনার, কোন একটা জানা পরিচিতি রেস্টুরেন্টে, নাকি একটা অজানা অচেনা জায়গায় বেরিয়ে গেলি, রাস্তায় যেতে যেতে যেরকম পড়ছে সেরকম করতে করতে একটা আউটিং। দেখো, এইখানে এইটার উত্তরটা একটু অন্যরকম হবে। না, আমার কিন্তু এই র্যাপিড ফায়ারে কিন্তু এই দুটোর মধ্যে বলতে হবে। না, এই দুটোর মধ্যেই বলবো, মানে অন্যরকম ভাবে বলছি তোমাকে। আমি না, মানে ভব ঘুরে কিন্তু বাড়িতে থাকতে ভালোবাসি। হরি হে মাধব। হ্যাঁ, এবার ওই জন্যই আমার ক্যান্ডেল লাইটের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমি রাত্রির 2টোর সময় কোনো একটা ধাবায় দাঁড়িয়ে খেতে খুব ভালোবাসি। ওটাই জিজ্ঞেস করছি, মানে অজানা অচেনা জায়গা, কিন্তু আমাকে বাড়িতে ফিরতে হবে। আমি খেয়ে বাড়ি ফিরে আসবি। আমি সারা রাতের কথাই বলছি না। আমি ভীষণ ভবঘুরে একটা মানুষ, মানে আমি বিশ্বাস করি এটা, এবং আমি বাঁচি ওইভাবে, একদম ফার্স্ট ক্লাস। আচ্ছা, এবার আর তারপরের প্রশ্ন, অবসর সময় থিয়েটার দেখা না সিনেমা দেখা না বই পড়া? বই পড়া। কি সুইট, একদমই বই পড়া। মানে থিয়েটার বা সিনেমা, থিয়েটার দেখতে যাওয়াটা না এখন আর অবসর সময়ের ব্যাপার নেই, বা সিনেমা দেখাটা অবসর সময়ের ব্যাপার নেই, কারণ থিয়েটার দেখতে যাচ্ছি বা সিনেমা দেখছি মানে আমি কিছুটা জানছি, শিখছি। আমি তো শিক্ষার্থী, আমি বড় অভিনেতাদেরকে দেখে এখনো শিখি, এবং সিনেমা থিয়েটার যেটা দেখতে যাই সেখান থেকে কিছু একটা শেখার জন্য যাই। অবসর সময় যদি তুমি আমাকে বলো তাহলে বই পড়া, যেখানে আমাকে ওইটার, মানে ওইটা করতে গিয়ে কি করে বলি, মানে বই পড়ছি সেটাও একটা শেখা, অবশ্যই শেখা, কিন্তু আমাকে, আমার কোনো দায় নেই। হ্যাঁ, এখানে একটা দায় থাকে, এখানে একটা দায় আছে, আমার কোনো দায় নেই যখন আমি
বই পড়ছি, যে আমাকে এটা নিয়ে কিছু একটা করতেই হবে, আমার দায় নেই, বা এখান থেকে কিছু একটা আমাকে শিখতেই হবে, এই দায়টা আমার নেই। কিন্তু আমার থিয়েটার দেখতে যাওয়া বা সিনেমা দেখতে যাওয়া বা সিনেমা দেখায় এই দায়টা আছে যে আমি একটা কিছু নতুন নিয়ে বেরোবো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো একদম, আমি তোর সঙ্গে এটাতে একমত হলাম। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন থেকে এবার একটু আস্তে আস্তে প্রশ্নগুলো কঠিন হবে। ধর একটা এরকম একটা সময় এলো যে তোকে চুজ করতে হলো যে অসম্ভব ভালো একটা চরিত্র পেয়েছিস থিয়েটারে, করবি, যেটা তোর স্বপ্নের চরিত্র, তার সঙ্গে ডেট ক্ল্যাশ করলো একটা খুব প্রচুর রেমুনারেশনের একটা অ্যাড বা একটা কিছু বড় পর্দা, কিন্তু মঞ্চের চরিত্রটা এমন একটা যেটা তোর স্বপ্ন ছিল সেই চরিত্রটা করার, মানে যেমন ধর তুই বললি শেক্সপিয়ারের একটা কিছু যদি হয়, থিয়েটার করবো, আমি চোখ বন্ধ করে থিয়েটার করবো। দেখো, পয়সা যদি করতে হতো দাদা, তাহলে না চাকরি করতাম, তাহলে থিয়েটারটা করতে আসতাম। কারণ আমি যখন থিয়েটার করছি, এসছি, করি, সবে শুরু হয়েছে, তখন থেকে আমি জানি যে থিয়েটার পয়সা দেবে না। থিয়েটার করে জীবিকা অর্জন একটা দেবশঙ্কর হালদার করতে পারে, একটা গৌতম হালদার করতে পারে, সবার হবে না। থিয়েটার আমাদের এইটা, হ্যাঁ, সবার ওটা হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে যাই, যেটা আমাদের র্যাপিড ফায়ারের তোর জন্য আজকে আমি শেষ প্রশ্ন রেখেছি। ইন্টারেস্টিং, ভালো লাগছে? হ্যাঁ, একটু অন্যরকম, মানে সব করাই খালি ওই খাওয়া দাওয়া ভালো লাগা ভালোবাসা না, মানে কিছুটা হ্যাঁ, এটার প্রয়োগটা তো খুব দরকার পড়ে। কোনটা বেশি নাড়া দেয়, একটা চরিত্রের, যে চরিত্রটা করছিস তার ধর এমন একটা কিছু যে এখানে তুই সেটার সঙ্গে সহমত নোস, সেটা যখন করছিস সেইটা নাকি সেই চরিত্রটার এমন একটা দুঃখ পাওয়া যেটা হয়তো তুই সিমিলার একটা দুঃখ জীবনে পেয়েছিস, কোন জিনিসটা বেশি নাড়া দেয়? মানে বুঝতে পারছি, আমি কিন্তু খুব গভীরে ঢুকতে চেষ্টা করছি। মানে একটা চরিত্র তুই করছিস, সেই চরিত্রটা যে পন্থাতে বিশ্বাসী, সেই পন্থাতে তুই বিশ্বাসী নোস, বা সেই মানসিকতা তোর নয়, সেটা একটা এমন কিছু একটা করছে, সেটা উদ্ভাস না, চরিত্রটা করছে। আফটার দ্য শো সেটা বেশি নাড়া দেয়, নাকি আরেকটা চরিত্র হয়তো করছিস, যে চরিত্রটা এমন একটা আঘাত পেয়েছে, সেটা তুই যখন করলি, শোটা শেষ হলো, তুই জানিস এত বছর ধরে, যেমন এত মাসগুলো ধরে যখন তুই রিহার্সাল করেছিস, সেই সেম আঘাতের মধ্যে দিয়ে, মানে একই রকম আঘাতের মধ্যে দিয়ে বা কষ্টের মধ্যে দিয়ে তুই জীবনে গেছিস, কোনটা বেশি নাড়া দেয়? মানে এই দুঃখটা নাকি এই ঘৃণাটা? না, দুঃখটা। কারণ ঘৃণাটা তো আমি তো ওটা করছি না, আমি ওটা তৈরি করছি, আমি একটা ইলিউশন তৈরি করছি মঞ্চে, যেটাতে দর্শক আসন থেকে যদি কেউ দেখে মনে হবে যে এটা করলো, আমি করিনি, আমার ওই দায় নেই কোনো, ফলত আমার শুদ্ধিকরণেরও কোনো জায়গা নেই, আমি অভিনয় করেছি, আমি চরিত্রটার পার্সপেক্টিভ থেকে দেখছি। কিন্তু দুঃখটা খুব রেয়ার কেস এটা, কারণ আমাদের এটা খুব কমই হবে হয়তো অভিনয় জীবনে, যে একটা চরিত্রের সঙ্গে নিজেকে ভীষণ একাত্ম করে ফেলা, সেটা অনেক বেশি নাড়া দিয়ে দেয়। মানে আমি তোমাকে এটা বলতে পারি, কেন আজকে দাঁড়িয়ে এটা আমি আরো সহজ করে তোমাকে বলতে পারি, আমি টেনিদার পরে যে আরেকটি নাটক করি, শিল্পী, হ্যাঁ, তাতে মদন তাঁতির চরিত্রটা করি। এবার মদনের একটি ডায়লগ আছে নাটকটায়, পরের জমিতে নিদেন দিলে গতর বেচা হয়, ও বেস্তি আমার আপত্তি নেই রে, আমার আপত্তি আমার শিল্প বেস্তি। অঞ্জনদা, আমি অভিনয়কে টিকিয়ে রাখবো বলে, মানে খুব এটা না, মানে আড্ডার ছলে একদম চেষ্টা ঠিক কথাই হচ্ছিল, না, খুব ভালো কথাই বলছিস, এটা তুই শেষ করবি। আমিও এই পয়েন্টটা কোথা থেকে তুলেছি তুই নিশ্চয়ই বুঝেছিস, স্টেলা থেকে, যেখানে
আমাদের তো ব্রেক্স বল, স্ট্যানিস্লাভস্কি বল ছিল, এটা তো আমাদের তো একটা থিয়েটার। এই যে কনফ্লিক্ট অফ ইগোস এন্ড কনফ্লিক্ট অফ ক্যারেক্টার্স, সেটা নিয়েই প্রশ্নটা করা। হ্যাঁ, মানে এই যখন মদন দাদি করছি, এই ডায়লগটি আমাকে নাড়া দিয়েছিল। কেন দিয়েছিল? আমি শুধু অভিনয়কে টিকিয়ে রাখবো বলে আমি অনেক কাজ করি। আমি ওয়েডিং ফটোগ্রাফি করি, আমি ভয়েস ওভারের কাজ করি, আমি এক সময় আকাশবাণীতে আরজেইং করেছি, আমি র্যাপিডো চালাই। বেশ করি, আমার কোনোটাতে কোনো সমস্যাই নেই, কারণ এইগুলো করি বলে আমি অভিনয়টা করতে পারি। আর না হলে আমাকে চাকরি করতে হতো। চাকরি করে আমি চাকরিও করেছি একটা সময়, মানে আমি একটা সময় বছরখানেক টানা চাকরি করেছি, কিন্তু আমি করে দেখেছি যে চাকরি করলে আমি থিয়েটারটা করতে পারবো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রাইভেট সেক্টরে চাকরি করে থিয়েটার করে যারা করতে পারছে তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, তারা পারছে, আমি পারিনি। সবার পক্ষে সম্ভব না, সবার পক্ষে সবকিছু করা যায়। তাহলে তো সচিন তেন্ডুলকার ও রবীন্দ্রসঙ্গীত গাইতো, এটা কোনো কাজের কথা না। সবাই সব পারে না, আমি পারি। চাকরি করে থিয়েটার করতে আমি পারি, ফলত আমি এতগুলো কাজ করি। কিন্তু ওই যে কথাটা বলছে না, পরের জমিতে নিরেন দিলে গতর বেচা হয়, ও বেশি আমার আপত্তি নেই। আমার আপত্তি আমার শিল্প বেশি। আমি থিয়েটার করতে, বা থিয়েটার শুধু বলবো না, আমি আমার অভিনয়ের সঙ্গে আপোষ করতে রাজি নোস। যে কারণে আমি জানি আমি কাজ পাবো না, কারণ আমি ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে অভিনয় করার সুযোগ পাবো না, আমি নেব না। একদম একদম। আমি এই পয়েন্টটা অনেককে জিজ্ঞেস করেছিলাম প্রথম দিকে আমাদের পডকাস্টে, আমি এখন আর জিজ্ঞেস করি না। আমার একটা সেতে থাকতো র্যাপিড ফায়ারে, যে প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতার সঙ্গে অভিনয় করতে সুবিধা হয়, যদি অপশনটা তো আমাদের মধ্যে নেই, নাকি ওই ইনস্টাগ্রাম বা ইসেতে ফলোয়ার্স যাদের বেশি তাদের সঙ্গে। এই প্রশ্নটা না এখন খুব মানে ক্লিশে হয়ে গেছে, যাকে বলি, মানে একদমই ক্লিশে। কারণ এটা তো আমাদের হাতের মধ্যে নেই। আমরা তোর সঙ্গে আমি একটা জায়গায় সহমত, যেরকম আবার এটাও মানি, সত্যি কিন্তু বাবু আমরা বাবুদের চাকরি করতে চাই। যাই, আমি সেটা বলিনি, 100 বার যাই। আমার মাথার উপরে একজন আছেন যিনি না ডাকলে আমি যেতে পারতাম না। আমার কথাটা সেটা ছিল না, আমার কথাটা হচ্ছে যে খাটো করব না। কিন্তু কি হয় জানিস, এখন কিছু কিছু জায়গাতে না এমন অবস্থা হচ্ছে, মানে ওই ফলোয়ার্স যাদের বেশি তাদেরকে দিয়ে কোথাও গিয়ে একটু মনে হয় যে তাহলে এত দীর্ঘদিনের এত পড়াশোনা বা থিয়েটার করাটার কোনো মানে না। উদ্ভাস নিজেকে আজ থেকে 15 বছর পরে বা 20 বছর পরে কিভাবে দেখতে চায়? কাজের মধ্যে আমি ভীষণ কাজ করতে ভালোবাসি। মানে আমাকে দেখলে, আমাকে যারা চেনে বা আমার বন্ধু বান্ধবরা এটা বিশ্বাস করে না যে আমি ভীষণ কাজ করতে ভালোবাসি। কারণ আমাকে নর্মালি দেখা যায় আমি খুব, ওই যে বললাম আমি ভীষণ ভবঘুরে, কিন্তু আমি ভীষণ ঘরকুনো। আমাকে বাড়ির বাইরে দেখা যায় না চট করে, আমি সর্বক্ষণ বাড়িতে থাকি, কিছুই করি না, কোণে বসে থাকি, হ্যাঁ, মুজে পড়ে থাকি কোথাও একটা। আমি ওইভাবেই থাকতে ভালোবাসি, কিন্তু আমি ভীষণ কাজ করতে ভালোবাসি। খুব ভালো। না, আমরা তোকে যারা জানি তারা জানি তুই কিভাবে কাজ করতে ভালোবাসিস আর কিরকম কাজ করতে ভালোবাসিস। আগামী প্রজন্মে যারা ধর প্রজন্ম যারা থিয়েটারে আসছেন তাদের জন্য, যদিও আমি মানি, আমি জানি তুইও সেটা মানিস যে আমরা এমন কিছু তুই হয়ে যাসনি যে তুই বলতে পারিস, বাট তাদের জন্য কি বার্তা দিবি? কারণ কিছু লোক কিন্তু এখনো, কিছু বাচ্চারা ভাবে যে হট করে হয়তো সাকসেস পাওয়া, তুই নিজে জানিস কি রগরানিটা আমরা রগড়েছি বড় পর্দা, ছোট পর্দা বা ওটিটিতে আসার জন্য। আয়নার সামনে দাঁড়াও, আমার একটাই বার্তা, আয়নার সামনে দাঁড়াও। তোমার আয়না কখনো মিথ্যা কথা বলে না। আয়না তোমাকে সত্যিটা বলবে যে তুমি কি করবে না করবে। আর হ্যাঁ, যদি বার্তা, যে দেখো এইসব কথাগুলো না লোকে ভাবে যে কি বলছে বাবা, হ্যাঁ ঠিক আছে, ওরকম ব্যাপার না। আমার মনে হয় যে ইউ আর দ্য বেস্ট জাজ অফ ইউর সেলফ। অ্যাবসলিউটলি। তুমি খুব ভালো করে জানো যে তুমি তৈরি কিনা। কারণ এইটা বলছি, আমি তোমাকে বলি, 2017 সালে টেনিদা যখন হয়েছে, টেনিদা তো
একটা প্রোডাকশন, একটা দল, একটা নাটকের দল, যে কোনো নাটকের দল চাইবে যে বাণিজ্যিকভাবে সফল একটা নাটক করতে, কারণ বাণিজ্যটা ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা নাটকের দলের কাছে, থিয়েটারের দলের জন্য ভীষণ ভীষণ ভীষণ। তো স্বাভাবিকভাবেই বাণিজ্যিকভাবে সফল অভিনেতাকে দিয়ে চেষ্টা করা হয়েছে, বেশ কিছু বাণিজ্যিকভাবে সফল, এবং তারা স্বনামধন্য অভিনেতা, কেউই ফেলনা নয়, প্রত্যেকে ভীষণ গুণী শিল্পী। এবার দেখো হয় এরকম যে গুণী শিল্পী নিশ্চয়ই, কিন্তু কোনো ক্যারেক্টারের একটা না এক্স ফ্যাক্টর থাকে, সেই এক্স ফ্যাক্টরটা হয়তো ক্লিক করেনি, নাই করতে পারে, আমি কাউকে ছোট করছি না। আমি এইরকম বেশ কিছু চেঞ্জেস হয়েছে, টেনিদা এ করবে ও করবে চেষ্টা করা হয়েছে, তারপরে আমি গিয়ে অনির্বাণদাকে বলেছিলাম যে অনির্বাণদা আমি একবার চেষ্টা করবো। অনির্বাণদা বলছিল তুই পারবি, আমি চেষ্টা করি, তারপর তো তোমরা আছো, আমি একবার চেষ্টা করে দেখি। আমি সেদিনকে জানতাম আমি তৈরি, আমি পারবো, আমি 50% হলেও পারবো, বাকি 50% আমার দল আছে আমার পেছনে, আমি 50% রিচ করতে পেরেছি। আমি শেষ করার আগে একবার একটু রবীন্দ্রনাথকে দেখি। রবীন্দ্রনাথ সর্বনাশ, সত্যি সর্বনাশ, জানি, খুব একটু কনসেন্ট্রেট করেন। নিশিমা সংসারের জাতাকলে পড়ে তোর গানটা যেন হারিয়ে ফেলিস না মা, গানটা গাস। সংসারে যাতে কলে পড়ে তুইও যেন তোর অভিনয়টাকে হারিয়ে ফেলিস না। না না, আমার সংসার আমাকে, মানে ওই যে বললাম চাকরি করছিলাম, আমার সংসার মানে আমার মা আর আমার স্ত্রী পৌলমী, 5 বছর প্রেম করেছি, 3 বছর বিয়ে হয়ে গেল আমাদের, 8 বছরের সংসার, ওরা না থাকলে হয়তো চাকরিই করতাম। ও আমার দাদা, নিশ্চয়ই আমার দাদা, হ্যাঁ, এরা না থাকলে আমি হয়তো চাকরিই করতাম, থিয়েটারটা হয়তো পেছনের বেঞ্চে বসতো। ওরা আমাকে বলেছে যে তুই যা পারিস কর, থিয়েটার কর। এবার এই 3 জন আছে বলে আমি আছি, তো এই 3 জনের কথা ফেলে দিই কি করে। একদম থাকবি, আমাদেরকে আরো অনেক ভালো ভালো কাজ উপহার দে, চেষ্টা করব একদম। আর আপনাদের যেটা বলি, সঙ্গে থাকবেন হ্যালো অঞ্জনের, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কার সঙ্গে আড্ডা দেখতে চান আমাকে জানান, যেরকম জানাচ্ছেন। তো দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে। নমস্কার ভাই, নমস্কার করবো না, ভালো থাকিস। নমস্কার।